করে পালিত হলো। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সেখানে ছিলেন, আমাদের মন্ত্রীরা ছিলেন, আমাদের ভারপ্রাপ্ত স্পিকার ছিলেন, অনেকেই ছিল, মানে গণ্যমান্য অনেকেই ছিলেন। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটা ব্যান্ড দল তারা এখানে সঙ্গীত পরিবেশনা করলো, আমাদের বিরোধী দলীয় নেতা বক্তৃতা দিলেন, অনেক কিছু হোক। আমার কাছে গেলে আপনার কাছে গেলে আমার একটাই প্রশ্ন, যে আমাদের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্য একটা দেশের স্বাধীনতা দিবস এভাবে ঘটা করে পালন করা, তাদের জাতীয় পতাকা উত্তোলন করে, এরকম দৃশ্য আপনি এর আগে কখনো দেখেছেন কিনা? না, এরকম দেখিনি। এবং এটা যখন আমি দেখলাম আমার কাছে খালি মনে হচ্ছিল যে এটা কি আমেরিকার কলোনি হয়ে গেল। এই জিনিসটা খালি বারবার আমার মনে হচ্ছিল কেমন। তার কারণ মানে একটা একটা স্বাধীন সার্বভৌম দেশের একটা সরকার যে এত নিচে নামতে পারে, এটা আমার কল্পনার বাইরে ছিল। তো এটা নিয়ে আমি একটা পোস্ট দিয়েছি। আর দেখেন, সবচেয়ে বড় কথা, মানে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আমেরিকা তার এই কার্যকলাপের কারণে যে গাজাতে মানে লক্ষ লক্ষ হত্যাযজ্ঞ চালাচ্ছে, ইরানে এগুলা করতেছে, সারা পৃথিবীতে বিশ্বব্যাপী তাদের কারণে আজকে সারা বিশ্বে একটা অশান্তি, মানে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। এটার জন্য তো আমেরিকা দায়ী সম্পূর্ণভাবে। খালি বাইরের লোকজন বলছে তা না, এবং আমেরিকানরাও এখন এই কথাগুলো বলা শুরু করেছে। তার মধ্যে একজনের নাম আমি বলি, খুবই বিখ্যাত একজন পডকাস্ট মানে জার্নালিস্ট, টাকার কার্লসন। সে বলতেছে যে আমরা কি আমেরিকা মানে ইসরায়েলের কলোনি নাকি নাকি মানে আমাদের ইসরায়েলের কথা আমাদের গভর্নমেন্ট চলবে কেন? আমাদের টাকা, আমাদের সবকিছু। তো যাই হোক, আমার এখন এইরকম একটা প্রেক্ষাপটে যখন আমেরিকার প্রতি ঘৃণা এবং বিদ্বেষ ছড়াচ্ছে সারা বিশ্বব্যাপী, মুসলমানদের মারতেছে একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশ, সেখানকার মানে সরকার এভাবে তাদেরকে এরকম ভাবে তোয়াজ করা বা এটার কারণ আমি বুঝলাম। আমার কেন জানি মনে হচ্ছে যে এই সরকার আসার পর থেকে বা আগের সরকার যে ইউনূসের সরকার ছিল, তারা আমেরিকার পা চাটতে শুরু করেছে বিভিন্ন ভাবে। তো এই পা চাটার এমন একটা দেখেন, ওই যে যে চুক্তিটা করলো, মানে দেশ বিরোধী একটা চুক্তি, এটা নিয়ে কোনো উচ্চবাচ্য নাই, এবং উল্টা তারেক রহমানের সরকার এটাকে এন্ডোর্স করতেছে। তো তাতে কি বোঝা যাচ্ছে যে এখন এরা মনে করতেছে যে আমাদের আসলে কোনো শক্তি নাই, জনগণ আমাদের শক্তি না, আমাদের শক্তি ওদের উপর নির্ভর করতে হবে, ওরা আমাদেরকে ক্ষমতায় রাখবে। কিন্তু ওরা যে কারো ক্ষমতায় রাখে কাদের, যাদের ওদের দিয়ে কাজ হয়। তারপরে যখন দেখে যে গণবিক্ষোভ শুরু হয়েছে, ওরা কেটে পড়ে। এটা আমরা দক্ষিণ ভিয়েতনামে দেখেছি, কেমন ইরানের সার বেলায় দেখেছি। প্রচুর নজির আছে। তার কারণ আমেরিকানরা কারো কোনদিন বন্ধু হইতে পারে পৃথিবীর মানে ইতিহাসে নেই। এটা হেনরি কিসিঞ্জার নিজেই বলেছিল এই কথাটা। তো যাই হোক, যে মানে এই কথাটা তো কি বলবো আর, আমার এত একটা জিনিস আমরা দেখলাম, এখানে আমাদের দেশের জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান, উনি বক্তব্য দিলেন, এবং উনি বক্তব্য দেওয়ার কালে উনি যুক্তরাষ্ট্রকে এই বলে ধন্যবাদ দিলেন যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামানোর ক্ষেত্রে উদ্যোগ নিয়েছে। তো আমি আমি বুঝতে পারলাম না, যুদ্ধটা শুরু করলো কে? না না, আমি আমি সেই কথাটাই বলছি, আমি লিখেছি এই কথাটা, যে জামাত ইসলামী একটা পিওর মুসলমানের দল, পিওর এক ধর্মভিত্তিক দল। তো তাদের তো সবচেয়ে বেশি নিন্দা করা আমেরিকার এই যে কার্যকলাপ গুলো, তাই না? আমেরিকাতে যুদ্ধটা সৃষ্টি যুদ্ধ চাপিয়ে দিয়েছে তাদের উপরে, ইসরায়েলকে দিয়ে, এবং তারা মিলেমিশে এগুলা করছে। এবং এখন বলছে যুদ্ধ বন্ধ করতে চাচ্ছে কি জানো না, বিকজ গ্যারা করে পড়েছে ইরান যে এরকম ভাবে তাদেরকে নাস্তানাবুদ করবে, এটা তারা বুঝতে পারেনি। আচ্ছা, এখন শফিকুর রহমান জামাত ইসলামের প্রধান, সে যখন এই কথাটা বলে, তো এই লোকটাকে তো আমার পাক্কা ধান্দাবাজ মনে হচ্ছে। এই লোকটা তো কোনো ভালো লোক না। হ্যাঁ, তারপর এই লোকটাকে কিন্তু আগে আমি আমার মনে আপনার অনুষ্ঠানে বলছি যে লোকটার মধ্যে মনে সততা আছে, এবং সে তারা যদি ক্ষমতায় যায় দেশটা ভালো। এখন মনে হচ্ছে তো নাম্বার ওয়ান ধান্দাবাজ। হ্যাঁ, কারে কখন তেল মারতে হবে, কারে কি করতে হবে। নাহলে দেখেন, বিএনপি আসার পরে যে সমস্ত কাজকর্ম করতেছে একের পর এক, যে আমেরিকার সঙ্গে চুক্তির কথা বলেন, তারপরে আইন শৃঙ্খলা, একটা কথা বলে না এই সমস্ত নিয়ে। হ্যাঁ, বিশেষ করে আমেরিকার যখন প্রসঙ্গটা আসে একটা কথা বলে।
তার মানেটা কি বোঝা যাচ্ছে যে এই সরকারও মানে বিরোধী দলও এদের বিটি আগে ছিল গৃহপালিত মানে বিরোধী দল, আর এখন এই আমল হয়েছে বি কোনো মানে দেশের যে মূল সমস্যাগুলো, যেমন দেশের বেকারত্ব বাড়ছে, মব ভায়োলেন্স বাড়তেছে। আজকে কয়েকদিনের আপনি রিপোর্ট গুলো দেখেন যে রাজশাহীতে এক এক মানে প্রতিষ্ঠানের এমডি কে তার অন্ডকোষ আক্রমণ করে বলছে 70 লক্ষ টাকা লিখে দাও। কালকে দেখলাম কি বলে নারায়ণগঞ্জে একজনকে ছিনতাইকারী সন্দেহে তাকে মানে ওদের সাথে বেঁধে পিটিয়ে মেরেছে। এবং এই এই যে আলামত গুলো, এগুলো কিন্তু ভয়াবহ আলামত। অর্থাৎ বিরোধী দল হলে কি হওয়া উচিত ছিল, এইগুলো নিয়ে সোচ্চার হওয়া যে না, ইউনূসের সময় যে জিনিসগুলো হয়েছে আমরা তো নতুন সরকারকে কাছ থেকে এটা আশা করি না, তোমরা এটা বন্ধ করতে পারছো না। কিন্তু ওই নিয়ে সব নিয়ে তারা এখন আমেরিকার গুণগান গাচ্ছে, আমেরিকা এটা করতেছে, আমেরিকার দক্ষিণ প্লাজায় নিয়ে। তো এটা তো আমার মনে হয় যে বাংলাদেশের যে সরকার এখন তাদেরকে মানে জনগণের কোর্টের সামনে হাজির করানো উচিত যে তুমি এটা কেন বলি। একটা কথা আমি বলি, সেটা হলো যে এই আমাদের যিনি প্রধানমন্ত্রী, উনি তো ওনার সঙ্গী সাথীদের নিয়ে কদিন আগে চীনে গেলেন। এই চীনে যাওয়ার কারণে আমরা অনেকে কিন্তু ভেবেছিলাম যে উনি ভূরাজনৈতিক কূটনীতিতে এক ধরনের বার্গেইন করছেন, এটা অনেকের ধারণা ছিল। তো চীন থেকে ফিরে আসার পর আমরা দেখলাম দেশে চীনের রাষ্ট্রদূত অথবা চীনের কূটনীতিক যারা আছে আমাদের দেশে, তারাও বলছিলেন যে এখানে যেন তৃতীয় কোনো শক্তি যেন না আসে, এরকম নানা রকম কথাবার্তা বলছিলেন। এখন সেই সমস্ত করার প্রেক্ষিতে তার এক সপ্তাহ যেতে না যেতে আবার আমাদের দক্ষিণ প্লাজায় এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করা, যেখানে আমাদের মন্ত্রীরা যে উপস্থিত হচ্ছেন, স্পিকার উপস্থিত হচ্ছেন। তো এটা কি চীনের সঙ্গে আমাদের যে আলোচনা, যে সম্পর্ক, সেক্ষেত্রে কি আপনার মনে হয় না কোনো ধরনের প্রভাব ফেলতে পারে? না, আমি কিছুদিন আগে এটা নিয়ে লিখেছি, সেটাই বলছি আপনাকে যে দেখেন, চীন হ্যাঁ বড় দেশ, এখন অনেক তাদের টাকা পয়সা হয়েছে, তাদের টেকনোলজি অনেক অ্যাডভান্স, আমরা তাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিব, এটা আমাদের দরকার, ভালো কথা। আর চীনের সঙ্গে ভারতের একটা বৈরিতা আছে দীর্ঘদিন। তো আমরা এখন ইন্ডিয়ার সঙ্গে মানে এখন আপনি দেখতে পাচ্ছেন যে চতুর্দিক থেকে ইন্ডিয়ার বিরুদ্ধে নানান রকমের, এবং সঙ্গত কারণে ইন্ডিয়া আমাদের সাথে ভালো ভালো ব্যবহার করে নাই, এবং ইন্ডিয়া আমাদের মানে মুসলমানদের ওখানে অত্যাচার করতেছে, স্বাভাবিকভাবে এটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে তার একটা প্রতিক্রিয়া হবে, এটাই স্বাভাবিক। কিন্তু তার অর্থ তো এই না যে আমি আরেকজনের কোর্টে মানে ইয়েতে যাবো, মানে আরেকজনের কোলের উপরে যে আমাদের তো এটা যে একটা স্বাধীন সার্বভৌম দেশ, আমাদের সরকার তো বলতে হবে যে আমাদের স্বার্থ যেখানে আছে, আমাদের স্বার্থকে কিভাবে আমরা রক্ষা করব, সেই কাজটাই আমরা করব। এখন একটা কথা বুঝতে হবে যে পৃথিবীর কেউই কোনো দেশ কোনো দেশের বন্ধু না, এগুলো সবকিছু নির্ভর করে তাদের দ্বিপাক্ষিক স্বার্থের উপর। এখন চীন যে আমাদের এখানে এত এত পয়সা কড়ি দিচ্ছে, এমনি এমনি তো দিচ্ছে না, এগুলো তো ঋণের টাকা, এগুলো তো মানে মানে মুফতে আমরা এই টাকা পয়সা পাচ্ছি না বা তো সেই হিসেবে তারা এগুলো নিয়ে নিচ্ছে। ইন্ডিয়ার সঙ্গে যখন হাসিনারা বলে অনেক নানান রকমের মানে হৃদ্যতা ছিল, তখন ওই ইন্ডিয়াও সেই একই কাজ করেছে, ওই ওই সুযোগ নিয়ে তাদের স্বার্থ রক্ষা করেছে। তো তাদের স্বার্থ রক্ষা, বাংলাদেশের স্বার্থ রক্ষা হয়নি বলে তো হাসিনাকে এই দেশ ছেড়ে পালাইতে হয়েছে। আজ হোক কালো 17 বছর এমনি কেমনে কেমনে ছিল আর কি, অত্যাচার করে। তো এই জিনিসগুলো যদি আমরা না বুঝতে পারি যে মানুষের, দেশের মানুষের উপর যদি কোনো সরকারের বা দলের আস্থা না থাকে, আস্থা না নিয়ে আপনি অন্যান্য দল, অন্যান্য বাইরের শক্তিকে মনে করেন যে এরা আমাদেরকে ক্ষমতা রাখে। এখন কদিন আগে দেখলাম যে খলিলুর রহমান, এখন যে পররাষ্ট্রমন্ত্রী, সে সবক দিচ্ছে সাংবাদিকদের, এই সমস্ত বিব্রতকর প্রশ্ন কেন করেন? আচ্ছা, তো সাংবাদিকের কাজটা কি? মানে তোমাকে তেল মারা প্রশ্ন করবে? আমি থাকলে বা আমি জানি না, যেহেতু আমি সাংবাদিক সম্বন্ধে ছিলাম না, তো আমি জানি না যে সাংবাদিকরা এটার উত্তরে কি বলেছে। সে আরো সবক দিচ্ছে যে দেখেন, আপনারা জানবেন যে ওইখানে মানে প্রধানমন্ত্রী লেভেলে তখন ভিজিট হয়, তখন দিস্তা দিস্তা কাগজ নিয়ে হয় না যে তুমি এটা দিবা। এটা তো ভাই আমরা সবাই জানি, খলিলুর রহমান না জানবে, কিন্তু আমরা জানি, এগুলো দেশের মানুষ জানে। তার কারণটা কি?
যে কি আলোচনা হবে, কোনটা মানে অগ্রাধিকার পাবে, এগুলো অফিসিয়ালরা মিলে আগেই ঠিক করে নেয়। শুধু মানে হাইয়েস্ট লেভেলে যখন মিটিং হয় তখন সেটারই একটা প্রতিফলন, রিফ্লেকশন আমরা দেখতে পাই। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, তাদের অফিসিয়াল মিটিংটা ছিল তারেক রহমানের যে কাউন্টার পার্ট, ওদের প্রধানমন্ত্রী, হ্যাঁ, লি চিয়াং, এরকম একটা কিছু নাম, যাই হোক। তো সেইখানে অফিসিয়াল যে মিটিং হয়েছে সেখানে কিন্তু করিডোরের কোনো কথা বলা হয়। পরের দিন যখন সে শি জিনপিং এর সঙ্গে দেখা করতে গেছে, তখন ওটা ছিল কিন্তু সৌজন্য সাক্ষাৎ, মানে মেন আলোচনা তো প্রধানমন্ত্রী লেভেলে হয়ে গেছে। এখন তখন সেখানে সে বলছে কি যে আমরা ওই এই মায়ানমারের ভিতর দিয়ে আমাদের করিডোর তোমরা দাও, তাহলে এটা কিন্তু কোনো কিছু। এখন এই গরিব দেশটার বেলায় যেই যাচ্ছে, যাকেই পাচ্ছে বলতেছে, ওই আমেরিকা বলছিল না যে আমার মানবিক করিডোর দাও, তারপরে তুমি আমার সাথে যুদ্ধ বিমান কেনো, এই বোয়িং বিক্রি করো, চায়নাও একই কথা বলতেছে, তুমি আমার কাছ থেকে যুদ্ধ বিমান কেনো, সমরাস্ত্র কেনো। তো আমাদেরকে, আমরা যদি আমাদের নিজের স্বার্থ, আমাদের কোনটা প্রয়োজন, আমরা কিভাবে নিজের থেকে রক্ষা করব, সেটা যদি আমরা না বুঝি, তো বিদেশি শক্তিগুলো এইভাবে করতে থাকবে। তো এখন সাংবাদিক যদি সত্যিকার অর্থে সাংবাদিকরা হতো যে আপনি আমাদেরকে সবক দিচ্ছেন, আপনার তো অ্যাকচুয়ালি থাকার কথা জেলে। কেন জেলে থাকবে? ওই 2001 সালে একটা চাঞ্চল্যকর খুন এবং আত্মহত্যার মামলায় স্বামী স্ত্রী দুজন, একজনকে খুন করে আরেকজন আত্মহত্যা করলো, একটা পুরো পরিবার ধ্বংস হয়ে গেল, সেইটাতে তার সম্পৃক্ততার অভিযোগ ছিল। এবং ঘটনাটা ঘটার রাত্রে ঘটেছে 11টার দিকে, পরের দিন সকালে যখন নিউজ পেপারে এই খবরটা আসছে, সেই সন্ধ্যার সময় সে দেশ ছেড়ে পালিয়ে গেছে, এই খলিলুর রহমান। তো এরকম একটা লোককে আপনি দেশের পররাষ্ট্রমন্ত্রী বানাবেন বা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানাবেন, তাহলে দেশে আইনের শাসনটা, সাংবাদিকদের তো এই প্রশ্নটা করা উচিত ছিল যে আইনের শাসনটা কোথায় থাকে। আপনি যদি ক্ষমতাসীনদের আস্থাভাজন হন বা ক্ষমতাবান হন, তবে আইন আপনার জন্য না। কয়দিন আগে দেখলেন নারায়ণগঞ্জে এক এমপির ছেলে চাঁদাবাজি করছিল, সেখানে পুলিশ প্রথমে গ্রেফতার করতে চাচ্ছিল যে এটা নিয়ে হইচই হওয়ার পরে গ্রেফতার করলো। তারপরে গ্রেফতার করার পরে কি হলো দেখলাম, তাকে ওই মুচলেখা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তো মানে আপনি যখন এই ধরনের কাজকর্ম করেন একটা সরকার, তখন অন্যান্য মানুষের কাছে কি বার্তা দেয় যে এই দেশে আপনি শুধুমাত্র ক্ষমতাবান হবেন বা ক্ষমতাসীনদের সঙ্গে সম্পর্ক থাকলে আপনার আইন টাইন বিচার টিচার আপনার জন্য। তো এই একই কারণে আমরা দেখছি ওই হাসিনার সময় আগে ছিল তাই, এরশাদের সময় ছিল তাই, খালেদা জিয়ার সময় একই ব্যাপার ছিল। তো তাহলে আমার কথা হচ্ছে যে বারবার এই যে এত বড় বিপ্লব হলো, গণ অভ্যুত্থান হলো, ছাত্র আন্দোলন, ছাত্রদল আন্দোলন হলো, তাহলে দেশের ওই যে মানে নতুন বন্দোবস্তটা কোথায়? নতুন বন্দোবস্তের মধ্যে আমরা কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম যাতে করে দেশে বৈষম্য কম, একটা লুটেরা শ্রেণী যেন দেশটাকে মানে দখল করে দেশের উপর প্রভাব বিস্তার না করে। দেশে যদি কেউ অন্যায় করে, সে যত বড় শক্তিশালী হোক না কেন, তার শাস্তি হবে, তাকে বিচারের আওতায় আনা হবে। এইগুলোই তো আমরা এই আন্দোলনের মূল যে চাওয়াটা, বা প্রত্যেকটা গণ আন্দোলনের চাওয়াটাই এইটাই ছিল, কিন্তু কোনো কিছুই হচ্ছে ওই আগের আগের পুরনো বন্দোবস্তই থাকছে। এই যে কয়েকদিন আগে আমি যে চীন থেকে ঘুরে আসলাম, সেখানে দেখেন যে 1 নম্বর কথা, শীর্ষ নেতৃত্ব সাংঘাতিক সব, কোনো দুর্নীতির মধ্যে না। আর দুর্নীতি যারা করে ওইখানে বড় বড়, কয়েকদিন আগেই দেখলাম 14 জন শীর্ষ কর্মকর্তা, তার মধ্যে একজন জেনারেলও ছিল। আর ওদের ওখানে একটা সিস্টেম কি জানেন, তারা হলো যে যখন তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে, সঙ্গে সঙ্গে তাদের সেই পদ থেকে সরাই দেয়, সরাই দিয়ে বলে যে ঠিক আছে, ইনভেস্টিগেশনটা আগে হোক, তুমি যদি প্রমাণ হয় যে তুমি এটার মধ্যে জড়িত ছিল, তোমাকে ছেড়ে দেওয়া। আর যদি প্রমাণ হয় যে তুমি মানে অন্যায় করেছো বা এই দুর্নীতি করেছো, তোমার শাস্তি হোক। তো তারা কিন্তু পদে থাকতে দেয় না, সঙ্গে সঙ্গে তাদেরকে ওখান থেকে রিমুভ করে দেয়। এবং কয়দিন আগে আর তাদের মানে শাস্তিটা দেখেন, ফায়ারিং স্কোয়াডে মৃত্যু। এবং এই যে এত কঠোর যে আইনটা, এই কঠোর আইন করে চালু আছেই বলে চীন সারা বিশ্বে এখন প্রায় 1 নম্বর দেশ হতে চলেছে। আইন শৃঙ্খলা বলেন, এত সেফ কান্ট্রি যে কল্পনার বাইরে। তাদের স্কোরিং হলো ইন্টারন্যাশনাল লেভেলে সেফটি অ্যান্ড সিকিউরিটি লেভেলে 98%।
মানে 98% হতেছে। আর আপনি আমাদের কথা চিন্তা, ইভেন আমেরিকার কথাও চিন্তা করেন, আমেরিকার যে স্বাধীনতা দিবসের দিনে ওদের যে 250 বছর হলো, সেই দিনে নয়টা মানে গুলির ঘটনা ঘটেছে সারা আমেরিকা। তো আমেরিকা তো একটা ভেরি ইনসিকিউর কান্ট্রি, তাই না? তারপরেও দেখেন তারা দুনিয়ার জায়গায় সবক দিয়ে বেড়াচ্ছে যে আমরা হলাম পৃথিবীর সেরা দেশ, আমাদের তোমরা ফলো করো। আর আমাদের মতো উজবুকরা যারা, তারা ওইটা হুজুর হুজুর করতেছে তাদের। তাদের তো এটা তো বলতে পারতেছে না যে ভাই তোমার ফলো করবো কেন? তোমার ওখানে তো বৈষম্য আছে, তোমার ওখানে মারামারি আছে, তোমার ওখানে যারা বড় লোক থাকে, ইভেন ডোনাল্ড ট্রাম্পকে শাস্তি দিতে পারছে? পারে নাই তো। তার বিরুদ্ধে তো 10টা মামলা ছিল, কেউ পারে নাই। ওই যে বললাম যে দেশে আইনের শাসন নাই, এবং সেই দেশ কখনো সামনে আগাইতে পারে না। তাহলে আমি আপনাকে শেষ প্রশ্নটা করছি, একটু ছোট করে যদি বলেন। সেটা হলো, এই যে আমরা মনে করেন শেখ হাসিনার সরকারের পতন ঘটলো 2024 অগাস্ট, সেই পতনের যে আন্দোলন, সেই আন্দোলনে তো সাধারণ মানুষের একটা প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশার পর আমরা ডক্টর ইউনূসের একটা সরকার পেলাম। সেই সরকার 1.5 বছর কাটানো, তারপরে কি নির্বাচন হলো। সেই নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হলো না, সেটা নয় এক কথা গেল। তারপরেও যতটুকু নির্বাচন হলো, সেই নির্বাচনের মাধ্যমে কিন্তু আমরা বিএনপি সরকারটাকে পেলাম। এখন বিএনপি সরকার পাওয়ার পর এই সরকারকে নিয়েও কিন্তু আমাদের একটা প্রত্যাশা ছিল। আমি আপনাকে খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাচ্ছি, আপনার সেই প্রত্যাশার যে মানে বিবর্তন যেটা হলো, এই প্রত্যাশার আপনি এখন কোথায় আছেন? না, আমার প্রত্যাশা, সত্যি কথা বলতে কি, 10-এর মধ্যে 1-এ আছি। তার কারণ আমি যে জিনিসটা চেয়েছিলাম যে অ্যাটলিস্ট ইউনূসের আমলে যে সমস্ত আহ, মানে লুটপাট হয়েছে সেগুলোর অ্যাটলিস্ট একটা তদন্ত হবে। কিন্তু দেখেন, যখন ইউনূসের ওই যে হামে শিশু মৃত্যু প্রায় 700-800 হয়ে গেছে এখন পর্যন্ত, তার তার বিরুদ্ধে তো খুনের মামলা হওয়া উচিত ছিল, তাই না? তার তাদের ওই সরকারের গাফিলতির কারণেই এতগুলো, এবং গতকালকেও 7 জন মারা গেছে, গতকালকেও প্রতিদিন মারা যাচ্ছে সেটা নিয়ে। এবং এইটা নিয়ে যখন কোন একটা লয়ার এটার বিরুদ্ধে কোর্টে গেল এটার মামলা করতে গেলে, সে বিচারক মামলা হিয়ারিং পর্যন্ত হইতে দিল না। তো তার মানেটা কি? তার মানে যে মানুষের যে প্রত্যাশা ছিল যে আপনি অন্যায় করলে আপনার শাস্তি হবে, আপনি লুটপাট করলে আপনার শাস্তি হবে, আপনার দুর্নীতির অভিযোগ থাকলে আপনার আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তো কোনো কিছুই তো হচ্ছে না। এখন আরেকটা দেখেন, এই যে কিছুদিন আগে যে ওয়াদা বলে একটা ইংরেজি পত্রিকা দেখলাম যে বের হয়েছে, ওই ইউনিটের প্রেস উইং এর লোকজন, তারা খোঁজ নিয়ে দেখলাম যে তার যে ফাইন্যান্সিয়াল মানে অর্থ দিচ্ছে যেগুলো, তার বিরুদ্ধে দুদকের মামলা ছিল। আমি রহমান বলছি, তো সে মামলা থেকে অব্যাহতি পাইল কিভাবে? এটার ইনভেস্টিগেশন করা উচিত ছিল এই সরকার। তো এখন আপনি মিডিয়া জগতে আপনি দুর্বৃত্তদের আমদানি করতেছেন তাদের নিজস্ব কথা বলার জন্য। যেমন আপনি ধরেন এই যে বসুন্ধরা গ্রুপের পুরো ইয়ে, মানে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে কিন্তু কেউ ধরেন না তাদের। তারপরে ওই যে বিজনেস স্ট্যান্ডার্ড, তারপরে কি নতুন স্টার টেলিভিশন, সমস্ত দুদকের মামলায় মানে এদের বিরুদ্ধে অভিযোগ আছে এবং তদন্ত হচ্ছে, হাজার হাজার কোটি টাকা মানে মানে মেরে দিয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার দেখেন, একটা দুদককে বসায় রাখছে ওখানে চুপচাপ। হ্যাঁ, তাদের কোনো কাজ নাই। সে যদি একটা স্বাধীন প্রতিষ্ঠান হয়, ওইদিন শুনলাম সালাউদ্দিন আহমেদ বলতেছে যে পার্লামেন্টে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, যে আমি তারেক রহমান প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো যে আপনি এদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেন, এই লুটপাটের বিরুদ্ধে। প্রথম কথা হলো, দুদক যদি একটা স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান হয়, সেখানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করার তো কোনো স্কোপ নেই, তাই না? তো তাহলে আপনি এই, না তাইলে তাইলে তো আগের আগের বন্দোবস্ত ছিল, হাসিনার সময় যা ছিল ওই দুদক, ওই সরকার কি বলে ওইটা শুনবো, আর হাসিনার সময় যা ছিল তাহলে তাহলে মানুষ কি পাইলো তাইলে? এই যে এত আন্দোলন হলো, এত লোক, এত ছেলে পেলে মারা গেল, মানুষ পেলোটা কি? আলটিমেটলি তো কিছুই পেলো না। ওই সেই জন্য আমি ওই রিক্সাওয়ালাদের যখন রিক্সা যাই না, তখন জিজ্ঞেস করি, এই যে জুলাই ইয়ে হলো না, অ্যানিভার্সারি, দ্বিতীয় অ্যানিভার্সারি, তো আমি ওইটার মধ্যে লিখলাম যে আমার তো কোনো মানে ইয়ে নাই, এটাতে আমার তো কোনো মাথা ব্যথা নাই। তার কারণ
জুলাই নিয়ে যারা লাফালাফি করতেছে এরা সবগুলো জুলাইয়ের সুবিধাভোগী। এই যে দেখেন এই হাসনাত বলেন, নাহিদ বলেন, সার্জিস বলেন, মোহাম্মদ ইউনুস বলেন, তারপরে জামাত ইসলামী বলেন, এগুলো সব জুলাইয়ের ইয়ে না, বেনিফিশিয়ারি না। তারেক রহমান বলেন, কিন্তু আসল বেনিফিশিয়ারি আমার ছিল এই দেশের সাধারণ মানুষের, কিন্তু তাদের কোনো খবর নেই। সেই জন্য তারা রিক্সায় চালাচ্ছে, মানুষের বাড়িতে কাজ করতেছে, একই ব্যাপার। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আরশাদ মাহমুদ। প্রিয় দর্শক, আপনাকেও ধন্যবাদ। আপনারা শুনলেন আরশাদ মাহমুদ ভাইয়ের বিভিন্ন বিশ্লেষণ। আমরা শুরু করেছিলাম যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন আমাদের জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, এটা অস্বাভাবিক কিনা এই প্রশ্নের মাধ্যমে। এবং আরশাদ ভাই কিন্তু ওই সন্দেহটাই করেছেন যে আমরা কি আসলেও স্বাধীন সার্বভৌম কোনো দেশ হিসেবে এখন পৃথিবীতে বিরাজ করছি কিনা। হয়তো কোনো একটা ঝামেলা আছে, কোথাও একটা, আমরা ওইভাবে ভাবতে চাই, হয়তো কোথাও আমরা একটা বাধা পড়ে আছি, চাপের মধ্যে, এবং সেই সঙ্গে রাজনীতিক বিশ্লেষণ করেন, নানা বিষয়ে কথা বলেন। কিন্তু আপনার নামের শুরুতে যে সামরিক পরিচয় যেটা আছে, সেটাও কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই সংক্রান্ত কোনো প্রশ্ন উঠলে আপনার মতামতটা আমাদের কাছে মনে হয় যেটা প্রাসঙ্গিক মত হইতে পেলাম। যে বিষয়টা নিয়ে বলতে চাই সেটা হলো যে আমরা দেখলাম যে রিসেন্টলি যে বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, যারা নাকি শেখ হাসিনার সরকারের আমলে বিভিন্ন কারণে কিংবা অজুহাতে অবসরে তাদেরকে পাঠানো হয়েছিল, তারাও নিজেদেরকে বঞ্চিত মনে করছেন। এদের মধ্যে কেউ কেউ হয়তো নিয়মিত ভিত্তিতে চাকরি করতে পারেন, হয়তো আরো অনেক দূর যেতেন, কিন্তু রাজনৈতিক কারণ হোক অথবা ব্যক্তিগত কারণ হোক, যে কোনো কারণে হোক ওনাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তার একটা সমাধানের অথবা সান্ত্বনা পুরস্কার দেওয়ার একটা চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। এটা কেউ কেউ বলছে ভালো, আবার কেউ কেউ এমনও বলছে যে এইটা যদি আপনি উদাহরণ তৈরি করেন, এই উদাহরণের আবার অন্য কোনো নেতিবাচক প্রভাব থাকবে কিনা, কি নিয়মিত ভাবেই চলতে থাকবে, এবং এই চলাটা কি একটা সামরিক বাহিনীর মতো একটা মানে আপনার একটা প্রতিষ্ঠান, তার জন্য কোনো ইতিবাচক ফল বয়ে আনবে কিনা, কি বলবেন আপনি? জি, আপনাকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, এবং অত্যন্ত প্রাসঙ্গিক এবং সময়োপযোগী একটি বিষয়ের অবতারণা করার জন্য। বিষয়টি অবশ্যই সচেতন মহলের দৃষ্টি আকর্ষণ করেছে। সো গত সপ্তাহে আপনার এটা প্রজ্ঞাপন বের হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে 2009 থেকে 2024 পর্যন্ত এই সময়টা, অর্থাৎ আওয়ামী সময় যেটা, এই সময়ের প্রায় 150 জন অফিসার, 3 বাহিনীরই অফিসার, তাদেরকে ভূতপূর্ব পদোন্নতি, কিছু আর্থিক ক্ষতিপূরণ সহ করে বিভিন্ন ধরনের বন্দোবস্ত করে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আমার প্রথম কথা হচ্ছে যে অবশ্যই বিষয়টি সাধুবাদ পাওয়ার মতো একটা বিষয়। এই তালিকায় যেসব অফিসারের নাম আছে, আমি প্রত্যেকটা নাম আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি, তারা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত, কোনো সন্দেহ নেই। এখন যে ক্ষতিটা হয়েছে, এই ক্ষতি তো আর পুষিয়ে দেওয়া যাবে না, কিন্তু তাদেরকে যখন তাদের সম্মানটা ফিরিয়ে দেওয়া হয় বা বলা হয় যে তোমার প্রতি ইনজাস্টিস করা হয়েছে, সেটা এক ধরনের কিন্তু মনস্তাত্ত্বিক একটা সামাজিক একটা মানে স্ততি তৈরি করে যে হ্যাঁ, প্রকৃতপক্ষে তারা ক্ষতিগ্রস্ত, তাদের এটাকে আমরা স্বীকার করছি এবং এর ক্ষতিপূরণ বাবদ আমরা এইভাবে এভাবে এটা চেষ্টা করে যাচ্ছি। এই বিষয়টি ঘটেছে যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল। তো এখানে কিছু পদ্ধতিগত জটিলতা আছে। আপনি যে প্রশ্নটা তুলেছেন এটা মারাত্মক প্রশ্ন। তাহলে যখন রেজিম পরিবর্তন হয়, তখনই কি এরকম একটা প্রজ্ঞাপনের মাধ্যমে ক্ষতিপূরণের দায়ের ব্যাপার থাকে কিনা? তো আমরা এর আগে যখন আওয়ামী লীগ সরকার আসলো, তখনও দেখলাম যে এর আগের বার যখন বিএনপি সরকারের আমলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল, বা বিএনপি সরকারের সময় যারা আওয়ামী মনা অফিসার বা এই ধরনের ধারণা যাদেরকে পোষণ করা হতো, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। একইভাবে এবারও ওরকম একটা উদ্যোগ নেওয়া হবে।
তো এই উদ্যোগটার ক্ষেত্রে আমি যতটুকু জানি যে এটা অন্তর্বর্তীকালীন সরকারের মানে নিরাপত্তা উপদেষ্টা জেনারেল হাফিজের নেতৃত্বে একটা বোর্ড করা হয়েছিল। সুতরাং পুরো ঘটনাটা ঘটেছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়, কিন্তু প্রজ্ঞাপনটা বের হয়েছে বর্তমান নির্বাচিত বিএনপি সরকারের সময়। সুতরাং এটার ইতিবাচক নেতিবাচক সমালোচনা যাই হোক না কেন, এটা পুরো বিএনপি সরকারের উপরে বর্তাবে। এখন কথা হচ্ছে যে এটার মধ্যে আমি বেশ কিছু ত্রুটি বিচ্যুতি দেখতে পাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে এই তালিকার মধ্যে অনেক অনেক ব্রিলিয়ান্ট অফিসার, সৎ দেশপ্রেমিক প্রফেশনাল অফিসারদের তালিকা আমি নাম দেখছি না। তাহলে কথা হচ্ছে যে আমি আমার ব্যক্তিগতভাবে আমার চেনা জানা যে মানে সার্কেল, তাতেও আমি বলতে পারি অ্যাটলিস্ট 4 থেকে 5 জন অফিসার যারা রাজনৈতিকভাবে বঞ্চিত হয়েছেন গত 17 বছর 15 বছরে, তারা সেনাপ্রধান হওয়ার যোগ্যতা রাখেন। এই এই লেভেলের অফিসার, মানে তাদের নাম কিন্তু আমরা এই তালিকার মধ্যে দেখছি না। এমনকি ধরেন এই যে মিরপুরের স্টাফ কলেজ বা এনডিসি যে আমাদের আছে, এই দুইটা কোর্সে মানে টপ করা ফার্স্ট হওয়া যে অফিসার, সে কোর্সের সোর্ড অফ অনার, সে বিএসইউ মানে ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার, মানে সবচেয়ে বড় যে অ্যাপয়েন্টমেন্ট একটা ব্যাচের মধ্যে থাকে। দেশে বিদেশে অসংখ্য ভালো কোর্স ক্যাডার করার পরেও এই অফিসার অনেকে রাজনৈতিকভাবে বঞ্চিত, কিন্তু তারা কিন্তু এই তালিকার মধ্যে নাই। তাহলে কথা হলো, এটা কি প্রশ্নবিদ্ধ হচ্ছে না? আমরা দেখতে পাচ্ছি যে 4 ক্যাটাগরির অফিসার এখানে তাদের নাম এসছে। তো এখানে এই 4 ক্যাটাগরির মধ্যে প্রথম ক্যাটাগরি যারা ভূতপূর্ব সময়ে যারা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে সরকারের সাথে ছিলেন, সেটা পিজিআর, এসএসএফ, এমএসপিএম বা এই ধরনের দায়িত্বে যারা পালন করেন পেশাদারিত্বের সাথেই, মানে তাদের নাম আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয়ত জামাতি ইসলাম এবং বিএনপির রাজনীতির সাথে সংশ্লিষ্ট পরিবারের লোকজনের মধ্যে আছে। এটাও আমি নেতিবাচক কোনো দিক দেখছি না, এবং তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, কোনো সন্দেহ নেই। তৃতীয় ক্যাটাগরি হচ্ছে যে বিডিআর কার্নেজ নিয়ে যারা উচ্চবাচ্য করেছেন বা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন বা জোরে জোরে কথা বলেছেন, তারাও কিন্তু এই ক্ষতিপূরণের তালিকা আছে। এবং আরেকটি ক্যাটাগরি হচ্ছে যারা ওই দ্বৈত নাগরিকত্ব পরিহার করতে গিয়ে স্বেচ্ছা অবসরে গেছেন। এরকম বেশ কিছু ভালো অফিসারের নামও ওখানে আমরা দেখেছি এবং যারা যৌক্তিকভাবে পাওয়ার কথা এবং পেয়েছেন। সো এটা নিয়ে কোনো বিষয় না। আমার পয়েন্টটা হচ্ছে যে পদ্ধতিগত একটা বড় ধরনের ত্রুটি হচ্ছে, কারণ এখানে আমরা অনেক যোগ্য অফিসারকে দেখছি যারা রাজনৈতিকভাবে বঞ্চিত বা তারা প্রতিহিংসার শিকার, তাদের নাম এই তালিকার মধ্যে নেই। আচ্ছা, আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে এই তালিকার মধ্যে যে অফিসারগুলো আছেন তার মধ্যে 1-2 জনের কথা এমনও বলতে পারে যিনি স্টাফ কলেজ, মিরপুরে স্টাফ কলেজ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজে মিরপুরে আছে, 2টা কোর্সে টপ করা অফিসার, কোর্সের সোর্ড অফ অনার, ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার বিএসইউ আমরা যেটা বলি, এবং তার দেশে বিদেশে তার রেকর্ড। যদি বাংলাদেশ সেনাবাহিনীতে 10 জন অফিসারের নাম এ পর্যন্ত উচ্চারণ করতে হয়, তাদের নাম কিন্তু আসবে, এবং নিশ্চিতভাবে তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার, তাদের নাম নাই কেন? তাহলে এটাকে আমি কিভাবে একটা স্বচ্ছ প্রক্রিয়া বা এটাকে আমি একটা ন্যায্য তালিকা মনে করার কোনো সুযোগ নাই। এখানে আমি আমি আপনাকে একটা প্রশ্ন করি। এই প্রশ্নটা হলো, যেমন ধরেন এখন তো বিএনপি সরকার আসছে, আওয়ামী লীগ সরকারের পর বিএনপি সরকার আসছে এবং এর আগে অন্তর্বর্তীকালীন সরকার ছিল। তাহলে এ সময়েও কি এমন ঘটনা ঘটেনি যে আওয়ামী লীগের সরকারের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা ছিল, এমন অভিযোগের দায় অথবা এমন কারণে অনেক সামরিক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে দেওয়া হয়েছে এই গত 1.5-2 বছর? তো এরাও তো তাহলে পরবর্তী সময় যদি কখনো সরকার পরিবর্তন হয়, তখন তারাও তো ক্ষতিপূরণ পেয়ে তারাও হয়তো আবার ভূতাপেক্ষা কোনো একটা পুরস্কার পেয়ে গেল। এরকম কি হওয়ার সম্ভাবনা দেখেন না আপনি? না, এই সম্ভাবনা তো রয়ে যাচ্ছে, কারণ এই সিস্টেমটা পুরোনো সিস্টেমই তো ফিরছি আমরা। এবং অন্তর্বর্তীকালীন সরকারে আমি আপনাকে আগের শোতে একটা কথা বলেছি যে পুরো পৃথিবীতে আমার মনে হয় মিলিটারি অলিগার্কি কি দানবীয় কি নিষ্ঠুর কি মর্মান্তিক হতে পারে, এটার উদাহরণ শুধুমাত্র এখন বাংলাদেশ। আমি অন্য কোনো, এবং পাকিস্তানকেও দেখছি না, মিয়ানমারকেও দেখছি না। মিলিটারি অলিগার্কির যে আয়রন রুল, এটা ফিরতে বাধ্য। আপনি কেন ইমাজিন যে বাংলাদেশ সেনাবাহিনীর একজন জেনারেল, তার হাতে 800-900 খুন হয়,
বা হাজার কোটি টাকা লোপাটের সাথে জড়িত হয়, এটা চিন্তা করা যায়? তো এইটা তো, এই ইউনিফর্ম তো আমরা চাই নাই, এই সেনাবাহিনী তো আমরা চাইনি। সুতরাং এই প্রক্রিয়ার কোনো সংস্কার করা হলো না, এই জিনিস, এই দানব ফিরতে বাধ্য। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারে আমরা দেখলাম বেশ কিছু সামরিক অফিসার যারা সরাসরি অপরাধে জড়িত, গুম খুনের মতো অপরাধ থেকে শুরু করে অর্থ পাচার থেকে শুরু করে অনেকে জড়িত, আমরা তাদের নাম জানি। তাছাড়া কিন্তু অনেক অফিসার যারা আওয়ামী শাসনের সময় বা শেখ হাসিনার সাথে প্রত্যক্ষভাবে খুব নোংরা ভাবে জড়িত ছিল, মানে অনৈতিক কাজের সাথে জড়িত ছিল, আমি অনৈতিক কাজে বলতে গুম খুম বা অন্যান্য ব্যাংকের ম্যানিপুলেশন এই ধরনের কাজের সাথে জড়িত ছিল, তাদের কিন্তু কোনো বিচার করা হয় নাই। এরকম অনেক অফিসারকে এখনো আমরা চাকরিতে দেখছি, তারা হয়তো লোকহিতে আছেন। এমনকি আমি একটা জায়গায় এই গভর্নমেন্টকে মানে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই, এই গভর্নমেন্ট ক্ষমতা আসার পরে এরকম তালিকা ধরে কিন্তু আওয়ামী লীগের অফিসারদেরকে, আওয়ামী লীগ সমর্থ অফিসারদেরকে তালিকা এখনো বের করে নেই। আমি জানি না সামনে কি হবে, হতে হয়তো বা হবে, কিন্তু আমার বিষয়টা হচ্ছে যে সিস্টেমে তো যেহেতু পরিবর্তন হলো না, কোনো সংস্কার হলো না, সুতরাং আবার ওই সিস্টেম তো রিপিট হতে বাধ্য। আমার বক্তব্য হচ্ছে যে এই যে তালিকাটা 150 জনে বের হলো, এটা স্বচ্ছ তালিকা নয়। এখানে যারা, সবার প্রতি আমরা সহানুভূতিশীল, সবারই পাওনা ন্যায্য, আমি সেটাকে মেইন করেই বলছি, কিন্তু অনেক অনেক যোগ্য অফিসার এই তালিকার মধ্যে মানে আসেন নাই। আমি মনে করি যে প্রত্যেকটা বাহিনী সদর দপ্তরে এইসব অফিসারদের পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট আছে, কেন এক্স কে দেওয়া হয় নাই, কেন ওয়াই কে দেওয়া হয় নাই, এবং এগুলি রাজনৈতিক কারণ। সুতরাং বাহিনী সদর দপ্তরগুলি উচিত নিরপেক্ষভাবে একটি বোর্ড গঠন করে 2009 থেকে 2025-24 পর্যন্ত প্রত্যেকটা কোর্সের অফিসারদের তালিকা বের করে একটা ফ্রেশ লিস্ট বের করতে হবে। আদারওয়াইজ এটা অবশ্যই একটা কথা আপনি আমাকে বলেন, আপনি একটা কথা বলেছেন, আমি এটা একটু ক্লিয়ার হতে চাই। আপনি এই 150 জনের তালিকাকে বলছেন এটা স্বচ্ছ তালিকা নয়, নাকি বলছেন এটা পূর্ণাঙ্গ তালিকা নয়? স্বচ্ছ নাকি পূর্ণাঙ্গ? আমি আমি বলছি পূর্ণাঙ্গ তালিকা নয়। মানে এই ক্ষতিপূরণের যদি ব্যাপার দাঁড়ায়, এই ক্ষতির হকদার এখনো অনেক অফিসার আছেন। তাদের এখানে যারা আছেন তাদের থেকে হয়তোবা তারা যোগ্যতায় দক্ষতা অনেক উপরে, এবং তারাও রাজনৈতিকভাবে, এনারা যেমন রাজনৈতিকভাবে প্রতিহিংসার মানে শিকার হয়েছেন, তারাও কিন্তু প্রতিহিংসার শিকার হয়েছেন। তাহলে তাদের ব্যাপারটা আজকে কেন বিবেচনা আসবে না? কারণ আমি যে বললাম যে এখানে তো দলীয় প্ল্যাটফর্মটা একটা বড় ধরনের বিবেচনা পেয়েছে। তাহলে যারা আমি 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 কোনো দল করিনি সারা জীবন, যতদিন আমি ইউনিফর্মে ছিলাম ততক্ষণ তো আমি কোনো দল করি নাই, কিন্তু আমি তো রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আমার প্রতি বঞ্চনা করা হচ্ছে। আমি কি প্রয়োজনে ব্রিগেডিয়ার জেনারেল পদ অবস্থায় এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রধান প্রশিক্ষক থাকা অবস্থায় এরকম একটা লুক্রেটিভ জায়গায়, সম্মানের জায়গা থাকতে আমি স্বেচ্ছা অবসরে চলে গেলাম? প্রশ্নের উদ্যোগ করবে না? অবশ্যই প্রশ্নের উদ্যোগ করবে। কিন্তু আমি আমার ব্যক্তিগত রেফারেন্স দিতে চাচ্ছি না। কিন্তু এরকম তো আমি বলেছি যে 5-7 জন অফিসার আছেন যারা সেনাবাহিনী প্রধান হওয়ার যোগ্যতা রাখেন, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকারের তাদের নোংরা, তাদের অন্যায় আবদারকে তারা পূরণ করে নাই বলে তারা পদোন্নতি পান নাই। তাদের নাম কেন আজকে নাই? এই আশাটা খুবই ছিল। অন্য প্রসঙ্গে আমি যেতে চাচ্ছি। আপনি দেখেছেন যে গত দিন, মানে আপনার এই জুলাই মাসের 4 তারিখে জাতীয় সংসদের সামনে আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উপলক্ষে বেশ জাঁকজমকপূর্ণ একটা অনুষ্ঠান হয়েছে। তো মানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক এখন ভালো, আমরা অনেক চুক্তি করেছি, এটাকে অনেকে গোলামি চুক্তি বলছে, অনেকে আবার ভালো চুক্তিও বলছে। যাই হোক, কিন্তু অন্য একটা দেশে স্বাধীনতা দিবসের উৎসব জাতীয় সংসদের একদম দরজা পর্যন্ত চলে যাওয়া, এবং সেখানে আবার আমার মন্ত্রীদের মানে অত্যন্ত মানে উপস্থিতি, সবার উপস্থিতি, সব ধরনের লোকের। তো এটা কি, আপনি এই ধরনের কোনো উদাহরণ আমাদের দেশের আগে হয়েছে, অথবা এইবার যে হলো এটা কি আমরা সম্মানিত হলাম, নাকি আপনি এটাকে কিভাবে বলবেন? না, এটার বিষয়টা হচ্ছে কূটনৈতিক ভাবে আমি মনে করি যদি 250 বছর একটা বড় মাইল ফলক মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য, সেটা যদি মানে মার্কিন দূতাবাসে করা যেত বা কোনো ধরনের আন্তর্জাতিক 5 স্টার মানের হোটেল বা এরকম কোনো নিরপেক্ষ ভেন্যুতে করা হতো, তাহলে কিন্তু এটা অনেকটা বিফিটিং হতো বলে আমি মনে করি। এখন জাতীয় সংসদ এবং তার দক্ষিণ প্লাজায় এরকম একটা বিষয় ঘটনা, এটা শুধুমাত্র বাংলাদেশের জাতীয় বিষয়গুলি এইসব জায়গায় সংগঠিত হওয়া উচিত। অন্য কোনো দেশের, অন্য কোনো জাতির
যত বড় বিষয় হোক না কেন এখানে পরিহার করাটা হয়তো খুব ভালো ছিল, ডিসেন্ট ছিল। এটা যদি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রস্তাবের আকারে এসে থাকে সেটাও ঠিক হয়নি, এবং সরকার যদি স্বপ্রণোদিত হয়েও এই ভেন্যুটাকে অ্যালটমেন্ট করে সেটাও ঠিক হয়নি। বাট এ বাদে এখন 250 বছর পূর্তি উপলক্ষে এত বড় একটা ঘটনা, আপনি এখানে যে বিষয়টাকে মানে বিবেচনায় আনতে পারেন যে আপনি দেখুন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতি, সেখানে মার্কিন উপস্থিতি, মার্কিন প্রভাব এটা খুবই সুস্পষ্ট এবং ইঙ্গিতমূলক। তা সেরকম একটা ব্যাপারকে একটা আনুষ্ঠানিক রূপ দেওয়ার জন্য এটা ইউনাইটেড স্টেটস এর পক্ষ থেকে একটা প্রস্তাব আসছে, বা বাংলাদেশ সরকার সেখানে উৎসাহের সাথে যোগদান, সরকারের প্রতিনিধি যোগদান করেছেন। সো এটা এতটুকুই আমি মনে করি যে সমালোচনার বিষয়। বাট এটাকে নিয়ে আমার মনে হয় যে হ্যাঁ, এখন বিষয় হচ্ছে যে এইভাবে তো চীনও চাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী চীন সফরের পরে চীনের রাষ্ট্রদূত বলছেন যে আমরা এইভাবে সহযোগিতা করতে চাই, আমরা কারো হস্তক্ষেপ পছন্দ করব না। তো এই কথাগুলি কিন্তু সংবেদনশীল। আমার দেশের কাজ হবে, আমার দেশের এখানে অনুষ্ঠান হবে, মানে যার খুশি যেখানে করবে, যে কেউ যে কোনো বিষয়ে মন্তব্য করে, এটা কিন্তু একটা স্বাধীন সার্বভৌম দেশের মর্যাদা বৃদ্ধি করে না, বরং আমরা যে মানে অসিলেটেড মানে পেন্ডুলামের মতো ঘোরাঘুরি করি, এইটারই একটা আমাদের অবস্থান ইঙ্গিত করে। তো বাংলাদেশের জি, রাজনীতিতে আমি আমাদের আমি যে এখানে জি আরেকটা কথা বলি আপনাকে, যে এই যে আপনি বললেন যে আমরা পেন্ডুলামের মতো ঘোরাঘুরি করি, তো এখানে ধরেন আমরা যুক্তরাষ্ট্রকে আমাদের জাতীয় সংসদের দরজা পর্যন্ত নিয়ে গেলাম। আবার কয়েকদিন আগে আমাদের প্রধানমন্ত্রী চীন সফরে গেলেন। চীন সফরে উনি অনেক ধরনের কথা বলে এসেছেন, এবং ওনাকেও অনেক ধরনের কথা শুনতে হয়েছে, উনিও বলেছেন। সব মিলে অনেকগুলো এমওইউ হয়েছে, অনেক কিছু হয়েছে। আমরা এটা দেখার পর আমরা এক ধরনের ব্যালেন্সের কথা ভাবছিলাম, যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক, তার বিপরীতে চীনের সঙ্গে সম্পর্ক এক ধরনের ব্যালেন্স হয়তো হলো। তারপরে আবার দেখলাম এখানে যুক্তরাষ্ট্রকে এতটুকু সুযোগ সুবিধা দেওয়া হলো, এতটুকু সম্মান দেওয়া হলো, সবই ভালো। কিন্তু আমাদের জন্য হয়তো কোনো সমস্যা নেই, কিন্তু এতে কি ব্যালেন্স নষ্ট হবে কিনা? চীন যে আমাদের ভেতর দিয়ে একটা করিডোর চাচ্ছে, বাণিজ্যিক করিডোর, সেটারই বা আপনি কতটুকু সম্ভাবনা দেখছেন? আচ্ছা, এখন আমরা খুবই দুর্বল এই যে ভারসাম্য রক্ষা করার যে কূটনীতি বা স্ট্র্যাটেজি কৌশল অবলম্বন, এখানে আমরা আগাগোড়াই দুর্বল। আমরা পারি না এটা। মানে শুধু আজকের বিষয় না, অতীতের আমরা দীর্ঘদিনের যে আমাদের কূটনৈতিক অবস্থান, আমাদের কৌশলগত অবস্থান, সেখানে আমরা এই ব্যালেন্সটা রক্ষা করতে পারি না। এটা করতে হবে স্মার্টলি। আমরা করতে না পারলে আমাদের উপরে এই পরাশক্তিগুলি মানে ভালো মতো জেঁকে বসবে। এটা আমাদের জন্য কল্যাণকর হবে না। মালয়েশিয়ার দিকে তাকান, ভিয়েতনামের দিকে তাকান, এই দেশগুলো খুব স্মার্টলি সব শক্তিকে ব্যবহার করছে। আপনার দেখেন মালয়েশিয়ার প্রতিরক্ষার ক্ষেত্রে আপনার ইউএস এর অনেক কিছু নিচ্ছে, আবার বাণিজ্যের ক্ষেত্রে চীনের সাথে খুব সুন্দর সম্পর্ক মেনটেন করে যাচ্ছে। তো আমরা এটা পারি না। আমরা দেখা গেল যে কানার মতো যেদিকে আমাদের ডাইরেকশন সেই দিকেই চলতে থাকে, আমরা এখান থেকে আসতে পারি না। এখন দেখুন যে আর বাংলাদেশের অবস্থানটা ভূ রাজনৈতিক ভাবে ইন্দো প্যাসিফিকে এত ইম্পর্টেন্ট যে চায়না, ইউএসএ, ইন্ডিয়া সবাই কিন্তু বাংলাদেশের দিকে খুবই তীক্ষ্ণ নজর রাখে। এখন আমাদের সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী যে চীন সফরে আসলেন, এতদিন তো আমরা ভারতমুখী ছিলাম, মোটামুটি এটার ব্যাপারে কারো কোনো সন্দেহ ছিল না। কিন্তু এই কথা বলার কোনো সুযোগ নাই যে মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া এবং চীন সফর করে আসলাম বলে আমাদের ডাইমেনশন চেঞ্জ হয়ে গেছে। এত সহজ না। এটা একটা কালচারের বিষয়। আপনি এই যে ব্যালেন্স যে রক্ষা করবেন, এটা একদিনে হবে না, বছরের পর বছর আপনাকে অপেক্ষা করতে হবে। কিন্তু কথা হচ্ছে যে উদ্যোগটা কি রকম, মানসিকতাটা কি রকম, এগুলি কিন্তু অনেক ক্ষেত্রে ইম্পর্টেন্ট একটা বিষয় হয়ে দাঁড়ায়। এখন আসলে আপনি চায়না আমাদেরকে করিডোর অফার করছে। এই যে আপনি চায়না মাননীয় প্রধানমন্ত্রী জি, সফরের পরে অনেক বিষয়ের সাথে করিডোর তারা অফার করছে। এই যে মানে বাংলাদেশ, মিয়ানমার, চায়না যে করিডোর, এটা কিন্তু বেল্ট অ্যান্ড রোডের ছয়টা রোডের মধ্যে একটা একটা রুট। এখন জি, আমি আপনাকে আগে বলেছি যে সি জিনপিংয়ের পুরা রাজনৈতিক ক্যারিয়ারের মধ্যে সবচেয়ে ব্যর্থ প্রজেক্ট হচ্ছে গিয়ে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। এখানে যে 6টা রুট আছে, একটা রুটও এস্টাবলিশ করতে পারেনি অদ্যাবধি। এখানে যে কথাগুলি আছে, আমি কিছুক্ষণ আগেই এটা নিয়ে মানে দেখছিলাম যে 6-7টা অবজেক্টিভ নিয়ে কথা বলেছে। এটা ইউনিভার্সাল কথাবার্তা, বিশ্ব ভ্রাতৃত্ব, কানেক্টিভিটি, ব্যবসা, সিল্ক রোডকে রিভাইভ করা, অনেক সুন্দর সুন্দর কথা। তো এগুলির মধ্যে একমাত্র যেটা গর্ব করতে চায় না, সেটা হচ্ছে কি চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর।
এটা কারণ এখানে দেখেন যে আজকের পৃথিবী কমান্ড ইউনিপোলার যে বিশ্ব ব্যবস্থা, এটার কিন্তু নেতৃত্ব দিচ্ছে বিশ্ব মোড়ল এখন ইউনাইটেড স্টেটস। এখন ইউনাইটেড স্টেটস কেন বিশ্ব মোড়ল? কারণ ইউনাইটেড স্টেটস অলরেডি পৃথিবীর দুইটা মহাসমুদ্র ডমিনেট করে একচ্ছত্র ভাবে, ইউনিল্যাটারালি। একটা হলো প্যাসিফিক আর হচ্ছে আটলান্টিক। এখানে চীন তো শেয়ানে শেয়ানে, চীনও চাচ্ছে এরকম দুইটা মহাসাগর ডমিনেট করার জন্য। একটা হচ্ছে প্যাসিফিক, একটা হচ্ছে কি আপনার ইন্ডিয়ান ওশন। ইন্ডিয়ান ওশনে ঢোকার জন্য এবং সাউথ চায়না সি নিয়ে এখানে ফ্রিডম অফ মুভমেন্ট নিয়ে কোনোভাবেই চায়না চায় না যে ইউএসএ এখানে গিয়ে মাতবরি করুক, কিন্তু সেখানে রীতিমতো ভাবে ইন্টারফারেন্স ইউএসএ করে। তো চায়না বলছে যে ক্যারিবিয়ান সি যেমন ইউএস এর কাছে, সাউথ চায়না সি তেমন আমাদের কাছে। দীর্ঘদিন ধরে ইউএসএ চায়না যেটা চাচ্ছে ভারত মহাসাগরে ঢোকার জন্য, তার জন্য দুইটা রুট, একটা হচ্ছে মিয়ানমারের সিতুয়ে দিয়ে, আর একটা হচ্ছে পাকিস্তানের গোয়েদার দিয়ে। তাহলে চায়না এবং পাকিস্তান যে ইকোনমিক করিডোর, এটা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এখানে $46 বিলিয়ন চায়না নিয়োগ করেছে। কারণটা এটা ব্যর্থ হচ্ছে বিকজ বেলুচরা এটা বিরোধিতা করেছে, এবং একটা সময় চায়নার সাথে পাকিস্তানের সম্পর্ক কিন্তু খুব টানাপোড়েনের ভিতরে চলে গেছে, যদিও এখন এটা ভালোর দিকে আস্তে আস্তে টার্ন নিচ্ছে। তার মানে কি বেল্ট অ্যান্ড রোডের সবচেয়ে সফল যে রুট, সেটাও কিন্তু ব্যর্থ হচ্ছে। তাহলে এখন আমি এভাবেই বলতে চাই যে চীন তার অচল পয়সাটা আমাদেরকে দিয়ে চালাতে চাচ্ছে। আমরা খুশি কেন? বিকজ এখানে আমাদের বিশাল একটা উপকার আছে। উপকারটা কি? যদি কোনোভাবে এই রুটটাকে এস্টাবলিশ করা যায়, তাহলে আমরা 24 থেকে 48 ঘন্টার মধ্যে চায়না থেকে পণ্য পরিবহন করতে পারবো। যদি এক সময় আমাদের অফশোর সেক্টর গুলোতে প্রচুর গ্যাস পাই, এই গ্যাস আমরা চায়না রপ্তানি করতে পারবো কায়েকপু থেকে। এখন দেখেন, এই প্রসঙ্গে আমি একটা চমৎকার কথা বলেছিলাম আপনাকে, যে রোহিঙ্গা প্রত্যাবর্ষণের ব্যাপারে একটা দারুণ সম্ভাবনা তৈরি হচ্ছে। এই সম্ভাবনাটা এরকমই যে যদি একমাত্র রাখাইনের রাজধানী সিতুয়েকে ইন্টারন্যাশনাল সিটি করা যায়, তবে কিন্তু একটা সম্ভাবনা তৈরি হতে পারে। এটা আমার ধারণা, আমার মতামত। এবার এই পর্যন্ত তো আমরা কোনো অপশন দেখছি না, কোনো সলিউশন আসার হলে তো কেউ দেখাতে পারছে না। আসিয়ানের মেম্বার আপনি পা ধরে পড়ে থাকলে আপনাকে মেম্বার করবে না, ইট ইজ গ্যারান্টেড। আপনাকে চায়না মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছে তারা রোহিঙ্গা প্রত্যাবর্ষণের মানে সহযোগিতা করবে। আমি আপনাকে বলে দিতে পারি হলফ করে, একজন রোহিঙ্গা ফিরে যাওয়ার ব্যাপারেও চায়না আন্তরিক নয়। তাহলে কি আমাদের এমন একটা পদ্ধতিতে ফিরতে হবে যেখানে আমরা চীন, ভারত, মিয়ানমার, আরাকান আর্মি সবাইকে সন্তুষ্ট করতে পারি। সেটার একটা অপশন হচ্ছে গিয়ে যদি আমরা সিতে শহরকে, মানে আরাকানের রাজধানী সিতেকে আন্তর্জাতিক নগরী করি, আন্তর্জাতিক সিটি করি, ফ্রি সিটি করি, ইন্টারন্যাশনাল সিটি করি, তবে সম্ভব। কিভাবে? আপনি জানেন যে আরাকান আর্মি এখন আরাকানের 90% জায়গা দখল করেছে, কিন্তু তিনটা জায়গা মানে সিতে শহরের, একটা হচ্ছে গিয়া সিতে সমুদ্র বন্দর। এই সমুদ্র বন্দর পরিচালনা করে কিন্তু ভারতের এটা দ্বিতীয় সমুদ্র বন্দর, সাবাহারের পরে, ইরানের পরে। এখন এই যে সিতুয়ে দখল মানে পরিচালনা করে, এর মাধ্যমে ভারত দীর্ঘদিন চেয়েছে কালাদান মাল্টি মডাল প্রজেক্ট দিয়ে একদম কালাতোয়া, পালাতোয়া, জরিনপুর, শিলচর, আইজল পর্যন্ত যাওয়ার জন্য। এই যে একটা রুট পাকিস্তান মানে ভারত চেয়েছিল দীর্ঘদিন ধরে, শিলিগুড়ি চিকেন নেকের একটা বিকল্প রাস্তা বের করার জন্য, এইটা করার জন্য। এইটা এখন জিম্মি হয়ে আছে আরাকান আর্মির উপরে, এবং কোনো অবস্থাতে সিতুয়ে বন্দরের পরিচালনার দায়িত্ব থেকে বা সুযোগ থেকে, প্রভাব থেকে ভারত সরে আসবে না। এখন দ্বিতীয় শহর হচ্ছে গিয়ে কায়াকপু হচ্ছে পুরা মিয়ানমারের পানির কল, অর্থনৈতিক পানির কল। সুতরাং এখান থেকে চীন পাইপলাইনের মাধ্যমে ইউনানে একটাতে গ্যাস এবং একটাতে তেল পরিবহন করছে। মানে সুতরাং কোন অবস্থাতে কায়াকপুর দখল চায়না ছাড়তে চাইবে না। বাকি থাকলো আর একটা শহর মুনাং, যেটা হলো নেভাল বেস জান্তা সরকারের। সুতরাং এই যে মায়ানমারের তৎমদার সরকার বা কায়াকপু বা সিতে, তিনটা জায়গার অধিকার কোনো সময় এই তিনটা দেশ ছাড়বে না। আবার আমরা যখন করিডোরের প্রশ্ন আসবো, তখন কিন্তু আপনার কুনমিং থেকে, ইউনান থেকে এটা মান্ডালয় হয়ে আপনার যখন বুথিডং-এ আসবে, যখন আপনার মংদুতে আসবে, তখন কিন্তু আরাকান আর্মির সম্মতি ছাড়া কোনোভাবে এই করিডোর আপনি এস্টাবলিশ করতে পারবেন না। তাহলে সবকিছু মিলে এখন একটা মাত্র বুদ্ধি, যদি সিতে শহরের নিয়ন্ত্রণ বা এটার উপরে যে সুযোগ সুবিধা আছে, সম্পদ আছে, এইটা যদি সব দেশকে সমানভাবে ভাগ বাটোয়ারার মাধ্যমে যাওয়া যায়, তবে কিন্তু একটা প্লজিবল সলিউশন আসতে পারে। আরেকটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে এখন মিয়ানমারের সমস্যাটা কিন্তু
এরকম উদাহরণ কি পৃথিবীতে অন্য কোথাও আছে যে একটা শহরের উপর সবাইকে এরকম আপনার অবাধ যাতায়াতের অথবা অবাধ ব্যবহারের সুযোগ দেওয়া হয়? না, আমার আমার জানা মতে নাই, এরকম নাই। তবে জেরুজালেমকে এরকম একটা ইন্টারন্যাশনাল সিটি করে প্যালেস্টাইনের রাজধানী করা এবং ইসরায়েলের সমপরিমাণ অধিকার রেখে এরকম একটা আলোচনা হয়েছে। এখন দেখেন, এক জায়গার উদাহরণ তো আরেক জায়গায় মিলবে না। এখানে যে ঘটনাগুলো হয়েছে, এখানে দেখতে হবে স্টেক হোল্ডার কারা, তাদেরকে কিভাবে সন্তুষ্ট করা যায়। এই সুযোগটাই আজকে বাংলাদেশের নেওয়া উচিত। বাংলাদেশ এখানে স্বপ্রণোদিত হয়ে যদি প্রত্যেকটা পার্টির কাছে গিয়ে এই প্রস্তাবটা দেয়, তাহলে আমি ধারণা করছি, আমার কেন যে দৃঢ় বিশ্বাস বলে যে বাংলাদেশ একটা বড় ব্রেক থ্রু করতে পারবে। বাংলাদেশ যদি এটা করতে পারে, তাহলে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় স্বার্থ যেটা রক্ষা হবে, আরাকান আর্মি মানে খুশি চিত্তে তাহলে তারা ফিরে নিতে চেষ্টা, কারণ একদিন না একদিন আরাকান কিন্তু স্বাধীন হবেই। পুরা মিয়ানমারের মধ্যে পেরিফেরিতে যে 7টা প্রদেশ আছে, সব জায়গায় আন্দোলন বিদ্রোহ কিন্তু স্তমিত করে ফেলছে, কিন্তু আরাকান আর্মি কিন্তু দমন করতে পারে নাই। আরাকান একদিন স্বাধীন হবে, তার অন্যতম কারণ হচ্ছে আরাকান হিল। এখানে এসে জান্তা সরকার আর কোনোদিন এই প্রভাব বিস্তার করতে পারবে না। সুতরাং এমন একটা জায়গায় বাংলাদেশ হতে যাচ্ছে রাখাইনের সবচেয়ে নিকটতম প্রতিবেশী, সবচেয়ে সহযোগী শক্তি, সহযোগী দেশ। এখানে বাংলাদেশ সরকার যদি কোনোভাবে 1.5 ডিপ্লোমেসি হোক, অথবা আমি ব্যক্তিগতভাবে আমার মতামত হলো আরাকান আর্মিকে পূর্ণাঙ্গ সমর্থন দিয়ে, দরকার সামরিক সমর্থন দিয়েও যদি সম্ভব হয়, তাও যদি মানে আমাদের রোহিঙ্গাদের পুনর্বাসন ফিরে নেওয়ার ব্যবস্থা করা যায়, তাহলে কিন্তু সেটা বাংলাদেশ। কারণ আজকে প্রতি বছর আমাদের 72,000 কোটি টাকা এই রোহিঙ্গাদের জন্য পালতে হচ্ছে। যে 11 লাখ আসছে, এখন 13 লাখ 14 লাখ হয়ে যাচ্ছে। একটা গরিব দেশে আমাদের মতো মানে মানে গোদের উপরে বিষ ফোড়া হয়ে আছে, এটা আমরা বছরের বছর টানছি, কোনো সমাধান নাই, কোন আলোর দিশারি নাই, তাহলে কিভাবে আমরা এই বিষয়টাকে এতদিন ধরে টানবো? সুতরাং এই জায়গাটাতে আমি মনে করি যদি কোনোভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইনভলভ হয়, কারণ একমাত্র দেশ যার কথা জান্তা সরকার খুব সহজে মেনে নেবে সেটা কিন্তু ইউএসএ। সুতরাং ইউএস এর ইনভলভমেন্ট যদি করে এটা এখানে কিছু করা যায়, তাহলে সেটাও কিন্তু খারাপ হবে না। আর যদি আপনার এই চায়না মিয়ানমার বাংলাদেশ ইকোনমিক করিডোর এই শর্তে রাজি করা যায়, তাহলে বাংলাদেশের জন্য কিন্তু খুবই লাভবান একটা বিষয় হবে। যদিও অচল পয়সা চায়নার, তবুও আমাদের জন্য একটা বড় একটা লাভজনক করিডোর বা বাণিজ্যিক একটা রুট হিসাবে আমরা পাবো। ওই যে লুকিস অনেক কিছু বলে, অনেক কিছু তখন কিন্তু